আপনারা কি কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে শুটিং শেষ হওয়ার আগেই ডিরেক্টর প্যাকআপ বলে দিয়েছেন? 16ই মার্চ পর্যন্ত টান টান উত্তেজনার স্ক্রিপ্ট লেখা হয়েছিল, ডায়লগ বাজি ছিল তুঙ্গে, অথচ 10 তারিখেই যবনিকা পতন, ধর্না যখন ড্রামা নাটকের। এ যেন ঠিক পর্বতের মুশিক প্রসব। ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন এসআইআরের বিরুদ্ধে শেষ অস্ত্র মানে ধর্না দেবেন তিনি। সেই মতো ধর্মতলার ব্যস্ত মোড়ে মঞ্চ খাটিয়ে ধর্নায় বসেও ছিলেন তিনি আর তার সাঙ্গপাঙ্গরা। সঙ্গে ছিল বেশ কিছু ভাড়া করা বুদ্ধিজীবী আর ভাড়া করা সংবাদ মাধ্যম। নাচ গান ভালোই চলছিল, কিন্তু আসর জমছিল না, আর তাই তড়িঘড়ি ধর্না তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ এই নিয়েই আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, এর আগের দিনই মাধ্যম চ্যানেলের একটি ভিডিওতে বলা হয়েছিল যে এই ধর্নার ড্রামাটা পাবলিক খাচ্ছে না, এতে করে কিছুই করতে পারবে না তৃণমূল। আর তার ঠিক একদিন পরই ধর্না তুলে নিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সেই আলোচনাই করব আপনাদের সাথে। প্রথমেই বলি, পুরো বিষয়টা ছিল একটা সাইকোলজিক্যাল গেম, নার্ভের লড়াই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন কলকাতার ধর্মতলার অন্যতম ব্যস্ত রুট রাজভবনের সামনের জায়গাটা দখল করে দিনের পর দিন ধর্না দিলেই বোধহয় তার কাজ হাসিল হয়ে যাবে। নির্বাচন কমিশন ভয়ে থরথর করে কাঁপবে, গোটা বাঙালি জাতি তাকে সাপোর্ট করবে, ঠিক যেমনটা 2011 সালের পালাবদলের আগে সিঙ্গুর নিয়ে হয়েছিল। তিনি ভেবেছিলেন পুরনো ফর্মুলায় বোধহয় আবারও কাজ হবে, কিন্তু তিনি ভুলে গেছেন মাঝখানে পেরিয়ে গেছে 15টা বছর। তখন ছিলেন অগ্নিকন্যা, 15 বছরে তিনি হয়ে গিয়েছেন ঘুগনিকন্যা। বাংলার মানুষ তৃণমূল শাসনের অত্যাচারে জর্জরিত। তারা আর তৃণমূলকে চায় না। যে বিপুল জনসমর্থন নিয়ে 2011 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার ছিটেফোঁটাও নেই তার পাশে। কাজেই এই ধর্নার নাটকটা প্রথম থেকেই ফ্লপ হয়। যখন তিনি বুঝতে পারেন যে বাংলার মানুষের সমর্থন তো এতে নেই, এমনকি তাদের কোনো আগ্রহই নেই এই ধর্না নিয়ে, তারা হোলি, টি20 বিশ্বকাপ এসব নিয়েই মজে আছে। তো যাই হোক, ধর্না তো হলো। আমরা দেখলাম মঞ্চ আলো করে বসে রয়েছেন অনুপ্রাণিত ভাড়া করা বুদ্ধিজীবীরা এবং তৃণমূলের নেতা নেত্রীরা। তাদের মধ্যে মধ্যমণি হয়ে বসে রয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু মঞ্চের সামনে যে আসনগুলো, একেবারে হাতে গোনা কয়েকজন বসে রয়েছে, প্রায় পুরোটাই ফাঁকা গ্যালারি। এ দৃশ্য বিগত 5 বছর ধরে কম বেশি একই ছিল, প্রায় পুরো গ্যালারি ফাঁকা। এই দৃশ্য বিগত 5 দিন ধরেই কম বেশি একই ছিল। নাটক রেডি হয়ে গিয়েছিল, স্ক্রিপ্ট রেডি, মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে, যাত্রাপালা শুরু হয়ে গিয়েছে, কিন্তু দর্শক আসেনি। এমন পরিস্থিতিতে নাটক বন্ধ করে দেওয়া ছাড়া আর কি উপায় থাকে বলুন তো? ঠিক আছে, যাত্রাপালা শুরু হলো, কিন্তু পেটোয়া মিডিয়ার দৌলতে বেশ স্ক্রিন টাইম পাচ্ছিল তৃণমূল। গরম গরম বক্তৃতা, টিভিতে লাইভ কভারেজ, কিন্তু তাতেও বিপত্তি, একের পর এক ফাউল। সোশ্যাল মিডিয়ায় এমন সব বক্তব্য সামনে আসতে শুরু করলো যা দেখে নেট নাগরিকরা হেসে কুটিপাটি। আর এই ধর্ণা আবহেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভালো মানুষের মুখোশটাও খুলে পড়ে গেল। তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীদের প্রতি কী ধরনের আচরণ তিনি করেছেন তারও কিছু প্রমাণ পাওয়া গেছে। প্রবল সমালোচনা হচ্ছিল, তাতে আরও বেশি ইমেজ চটকে যাচ্ছিল মুখ্যমন্ত্রী। একে একে বলছি। প্রথমেই বলি সংস্কৃতিবান ঋতব্রতর কথা। মঞ্চে উঠে তিনি কাব্য করে কিছু বলছিলেন, মাঝপথেই মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে বললেন, সংস্কৃতি পরে করবে, আগে এসআইআর নিয়ে বলো। কি অপমান ভাবুন, মুখ্যমন্ত্রীর সামনে অন্যের লেখা কাব্য চলবে না। এরপর থেকে ঋতব্রত নিশ্চয়ই এপাং ওপাং ঝপাংয়ের বাইরে কিছুই বলার চেষ্টা করবে না। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, দেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআরে যাও সাবজেক্টে। এরপর ধরুন, এই মঞ্চেই প্রকাশ হয়ে গেল তৃণমূলের আদি নব্যদ্বন্দ্ব। তৃণমূলের বিধায়ক মঞ্জু বসুকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন মমতা ব্যানার্জি। তার কাছে এখন প্রিয় হয়েছে প্রতিকুর রহমানের মতো লোকজন। আর যারা তৃণমূল দলটাকে বুক দিয়ে অসময়ে আগলে রেখেছিলেন, তারা ঘাড় ধাক্কা খাচ্ছেন। এই নিয়েই বিস্তার সমালোচনা হয় তৃণমূলের অন্দরে বাইরে।
এতদিন যে সমস্যাটা চার দেওয়ালের আড়ালে ছিল সেটাই হঠাৎ করে ধর্নামঞ্চের লোকের সামনে চলে এলো। এরপর একের পর এক বিতর্কিত বক্তব্য। কখনো হিন্দুদের বিরুদ্ধে তিনি বলেছেন একটা কমিউনিটি আছে যা আমরা না থাকলে তারা আপনাদের 12টা বাজিয়ে দেবে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আবার কখনো বলেছেন বিজেপি কর্মীদের গলায় দড়ি দেওয়া উচিত। ভিতুর দল, কাপুরুষের দল, মানুষ আসছে না, মানুষের সমর্থন নেই। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আর ভোটারদের কাছে এসছে রিফ্লেক্ট বের করতে, গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের। তারপর তার সাগরেদরা ক্রমাগত ভুলভাল বকেই চলেছে। কখনো রাজ চক্রবর্তী বলেছেন তৃণমূল চাইলে বিজেপি নাকি 50টিও সিট পাবে না। আবার কখনো সমবেতভাবে ভুলভাল গান, মুখ্যমন্ত্রীর অসংলগ্ন আচরণ সবই চলছিল। তুমি করো, তুমি আমাকে কি কেন করছো? সব মিলিয়ে বিতর্ক আর লেজে গোবরে দশা তৃণমূলের। এরপরই মমতা ধর্না গুটিয়ে চলে গেলেন, কারণ এই ধর্না ক্রমেই হাস্যকর হয়ে উঠছিল। এসআইআরের মূল বিষয় থেকে সরে গিয়ে ক্রমেই সার্কাসের মঞ্চ হয়ে উঠছিল। তার ওপর ধর্নার শেষ দিন সুপ্রিম কোর্টেও চরম বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জয়মাল্য বাগচি ও আর মহাদেবনের বেঞ্চে ওঠে বাংলা এসআইআর সংক্রান্ত মামলাটি। গত শুনানিতে আদালত নির্দেশ দিয়েছিল প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচার বিভাগের আধিকারিক এনে অ্যাডজুডিকেশন তালিকায় থাকা নামগুলো যাচাই শেষ করে ফেলতে হবে। সেই প্রেক্ষিতেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এখন চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে 60 লক্ষেরও বেশি নাম। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু করেনি নির্বাচন কমিশন। এতদিন শুনানি শুরু হতেই জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তোলেন মেনকা গুরু গোস্বামী, যার জবাবে রীতিমতো তিরস্কারের সুরে প্রধান বিচারপতি বলেন জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুললে মেনে নেওয়া হবে না। কোন সাহসে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? এরপরই কার্যত ক্ষমা চেয়ে নেন মেনকা গুরু গোস্বামী। কাজেই সেখানেও ফাউল। ঘরে বাইরে সর্বত্র ধর্না ফ্লপ হচ্ছে, হাসির খোরাক হচ্ছে বুঝতে পেরে দুম করে ধর্না তুলে নিলেন মমতা ব্যানার্জি। অজুহাত, ভাইপো বলেছে ধর্না না তুললে পিসির শরীর খারাপ হয়ে যাবে। তারপর তিনি ঘোষণা করেন আপাতত ধর্না তোলা হলো, পরবর্তী কার্যক্রম কি হতে চলেছে সেটা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ টিভি সিরিয়ালে যেরকম হয় আর কি। পরবর্তী পর্ব কি হবে সেটা তিনি ভালো করে স্ক্রিপ্টে লিখে জানিয়ে দেবেন। হাত ভাঙবেন নাকি পা ভাঙবেন সেটা বাংলার মানুষ আগামী দিনে জানতে পারবে। এবার লাখ কথার এক কথা, এই ধর্না করে কি অর্জন হলো? এত কোটি কোটি টাকা খরচ, মানুষের হয়রানি, কি পেল তৃণমূল? ডিলিট হওয়া ভোটারদের নাম কি ফিরল? 60 লাখ বিচারাধীন ভোটারদের সমস্যা কি মিটল? শেষ পর্যন্ত ধর্নার ফল হিসেবে রইল শুধু কবির সুমনের মিম, ঋতব্রতর বকুনি খাওয়া আর ভাতাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে মমতা দেবীর গুণকীর্তন, আর তৃণমূলের হাতে রইল পেন্সিল। আর সবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই বিখ্যাত লাইভ পেন্টিং। সমস্ত ডেড বডি যারা মারা গিয়েছেন এসআইআরে, মানে ডেড বডিগুলোকে ভ্যানিশ করে দিয়েছে এসআইআরে, সেই জন্য পাশে দুটো মালা রাখা আছে। তিনি ধর্না মঞ্চে বসে এঁকেছেন
এই যে শৈল্পিক সত্তা তা কেবল স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চি এসেই ব্যাখ্যা করতে পারবেন, আপনি আমি বুঝবো না। একই সাথে মাইট্রোকন্ড্রিয়া, কোষের লম্বচ্ছেদ, শুক্রাণু, ডিম্বাণু, করোনা ভাইরাস, বৃহস্পতি, চাঁদ, রাকেশ রোশনের মাথার টপ ভিউ, ডিমের পোচ, কবর, ভ্যানিশ হয়ে যাওয়া শিল্প ইত্যাদি সবই এঁকে ফেলেছেন তিনি। আসল কথাই তো বলা হলো না। 14 তারিখে ব্রিগেডের সভা করবেন প্রধানমন্ত্রী মোদি। সারা রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রার ভিড় উপচে পড়ছে। এই আবহে ধর্ণামঞ্চে ফাঁকা চেয়ার নিয়ে মুখ্যমন্ত্রী বসে থাকেন কি করে? তাই এই সম্মান রক্ষা করতে মানেই কেটে পড়ার বুদ্ধিমানের কাজ বলে বুঝিয়ে দিয়েছে আইপ্যাক। যাই হোক, আজ এই পর্যন্তই। অনেক হাসি মজা করে ফেললাম আজকের ভিডিওটাতে। আমি এখন অপেক্ষা করছি তৃণমূলের যাত্রাপালার পরবর্তী পর্ব দেখার জন্য। আপনাদের কি মনে হয় এই নাটকের পরবর্তী পর্বে কি হতে চলেছে? জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।